দক্ষিণ এশিয়ার অর্থনীতির দিকে যখন তাকানো যায় তখন একটা দেশের নাম কিন্তু এখন সবার আগে চলে আসছে, বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ করে দেশটা বিনিয়োগকারীদের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ঠিক এমন 5টি শিল্প খাতের উপর থেকে পর্দা সরাবো যেগুলো বলা যায় নীরবে দেশের অর্থনৈতিক মানচিত্রটাই বদলে দিচ্ছে। চলুন এই সম্ভাবনার গভীরে ডুব দেওয়া যাক। আচ্ছা, গল্পটা শুরু করা যাক শুধু এই একটা সংখ্যা দিয়ে, 17 কোটি। এটা কিন্তু শুধু একটা জনসংখ্যা না, এটা একটা বিশাল সম্ভাবনার বাজার। আর এর একটা বিরাট অংশই হচ্ছে তরুণ, উদ্যমী আর প্রযুক্তিপ্রেমী। এর সাথে আবার যোগ হচ্ছে দ্রুতগতিতে বাড়তে থাকা এক মধ্যবিত্ত শ্রেণী। এই যে একটা অদম্য ভোক্তা শক্তি, এটাই কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক ইঞ্জিনে আসল জ্বালানিটা যোগাচ্ছে। তো আজকে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ঝলক দেখে নিই। প্রথমে আমরা দেখব বাংলাদেশকে কেন দ্য নেক্সট ফ্রন্টিয়ার বা ভবিষ্যতের নতুন দিগন্ত বলা হচ্ছে। এরপর আমরা ডুব দেব ডিজিটাল বিপ্লবের একেবারে কেন্দ্রে থাকা খাতগুলোতে। তারপর দেখব কিভাবে কিছু শিল্প বাংলাদেশকে পুরো বিশ্বের সাথে জুড়ে দিচ্ছে এবং কোথায় স্থিতিশীল বিনিয়োগের সুযোগ রয়েছে। আর একদম শেষে একজন কৌশলগত বিনিয়োগকারীর চোখে পুরো ছবিটা বোঝার চেষ্টা করব। তাহলে চলুন আমাদের প্রথম পর্বে যাওয়া যাক, বাংলাদেশ অগ্রগতির এক নতুন দিগন্ত। অনেকেই হয়তো ভাবেন এই উন্নতিটা শুধু ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহর কেন্দ্রিক, কিন্তু আসল গল্পটা কিন্তু অন্য জায়গায়। ডিজিটাল প্রযুক্তি এখন দেশের আনাচে কানাচে নতুন নতুন সুযোগের দরজা খুলে দিচ্ছে। এক কথায় বলা যায়, প্রবৃদ্ধির মঞ্চ এখন পুরোপুরি প্রস্তুত। আর এই মঞ্চের প্রধান নায়ক কারা? অবশ্যই ডিজিটাল বিপ্লব নিয়ে আসা খাতগুলো। এই খাতগুলোর বৃদ্ধি যেমন রকেটের গতিতে হচ্ছে, তেমনি এদেরকে বড় করার সম্ভাবনাও প্রায় অফুরন্ত। আর এরাই কিন্তু এখন বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তনের মূল চালিকা শক্তি। এই ডিজিটাল বিপ্লবের দুটো প্রধান স্তম্ভের কথা যদি বলি তাহলে আসবে ই-কমার্স আর ফিনটেক। ভাবুন তো, একদিকে ই-কমার্স যেখানে ডিজিটাল ভোক্তাদের হাতে কেনাকাটার এক অবিশ্বাস্য ক্ষমতা তুলে দিচ্ছে, ঠিক সেখানেই ফিনটেক আর্থিক লেনদেনের পুরো ধারণাটাকেই নতুন করে সাজাচ্ছে। এরা আসলে একে অপরের পরিপূরক হয়ে পুরো সিস্টেমটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন, ই-কমার্স মানে কিন্তু এখন আর শুধু সাধারণ অনলাইন শপিং নয়। আসল সুযোগগুলো আসলে লুকিয়ে আছে এর আরও গভীরে। যেমন ধরুন, বিশেষ কিছু অনলাইন মার্কেটপ্লেস যা নির্দিষ্ট ধরনের ক্রেতাদের জন্যই তৈরি, কিংবা বিজনেস টু বিজনেস মানে B2B প্ল্যাটফর্ম। দেশের প্রযুক্তি সচেতন তরুণ প্রজন্মের কারণে এই খাতগুলোতে এখন অমছং চাহিদা তৈরি হয়েছে। আর ফেসবুকের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে সোশ্যাল কমার্সের যে উত্থান, সেটা তো এই খাতকে আরও বেশি গতি দিয়েছে। এবার চলুন ই-কমার্সের মুদ্রার অন্য পিঠটা দেখি, মানে ফিনটেক। এই সংখ্যাটা একবার দেখুন, 23 কোটি। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। এটা হলো বাংলাদেশে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা MFS অ্যাকাউন্টের সংখ্যা। এই একটা তথ্যই কিন্তু বলে দেয় যে ডিজিটাল পেমেন্ট এখন আর ভবিষ্যতের কোনো সম্ভাবনা নয়, এটা এখন মানুষের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে। তো এই ফিনটেক বিপ্লবের পেছনে কয়েকটা মূল কারণ কাজ করছে। যেমন প্রায় সবার হাতেই এখন মোবাইল ফোন আছে, ডিজিটাল লেনদেনের সরকারি উৎসাহ বেশ ভালো, আর মানুষ এখন দ্রুত আর নিরাপদ পেমেন্ট চায়। কিন্তু সবচেয়ে বড় সুযোগটা হলো, দেশের যে বিশাল সংখ্যক মানুষ এখনও ব্যাংকিং সেবার বাইরে আছেন, ফিনটেক তাদের কাছে আর্থিক সেবা পৌঁছে দেওয়ার একটা অসাধারণ মাধ্যম হয়ে উঠছে। ডিজিটাল খাতের এই যে বিপুল সম্ভাবনা, এটাকে বাস্তবে রূপ দিতে কিন্তু মজবুত পরিকাঠামো আর বিশ্বের সাথে একটা সংযোগ দরকার। এখন আমরা ঠিক এমন দুটো খাত নিয়ে কথা বলবো যেগুলো ঠিক এই কাজটাই করছে। একদিকে বাংলাদেশকে বিশ্ব অর্থনীতির সাথে যুক্ত করছে, আর অন্যদিকে দেশের বাণিজ্যিক ভিত্তিটাকে আরও মজবুত করছে। এর একটা চমৎকার উদাহরণ হল আমাদের তথ্য প্রযুক্তি বা আইটি সেবা খাত। বাংলাদেশের দক্ষ তরুণ জনশক্তি আর তুলনামূলকভাবে কম খরচের কারণে দেশটা এখন গ্লোবাল আউটসোর্সিংয়ের একটা হটস্পট। এর সবচেয়ে বড় কৌশলগত সুবিধাটা কি জানেন? এটা মূলত রপ্তানি নির্ভর। তার মানে হল, এটা দেশের ভেতরের অর্থনৈতিক ঝুঁকির ওপর অনেক কম নির্ভরশীল, যা বিনিয়োগকারীদের জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট। কিন্তু এই যে এত ডিজিটাল কমার্স বা আইটি সেবা, এগুলোর কোনোটিই ঠিকমতো কাজ করবে না যদি এর পেছনের সাপ্লাই চেইনটা শক্তিশালী না হয়। আর এখানেই আসে লজিস্টিক্স, যাকে বলা হয় বাণিজ্যের অদৃশ্য মেরুদণ্ড। ই-কমার্সের এই রমরমা বাজারের সাথে সাথে স্মার্ট ওয়্যারহাউজিং, রুট অপটিমাইজেশন আর বিশেষ করে লাস্ট মাইল ডেলিভারি, মানে একেবারে ক্রেতার দোরগোড়ায় দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার মতো সেবার চাহিদা এখন আকাশ ছোঁয়া। আচ্ছা, এতক্ষণ তো আমরা কথা বললাম হাই গ্রোথ বা খুব দ্রুত বাড়তে থাকা খাতগুলো নিয়ে, কিন্তু সব বিনিয়োগকারী তো আর অনেক বেশি ঝুঁকি নিতে চান না, তাই না? তাই এবার আমরা এমন একটা খাতের দিকে নজর দেব যেটা হয়তো ডিজিটাল খাতের মতো রকেট গতিতে বাড়ে না, কিন্তু অনেক বেশি স্থিতিশীল এবং সম্পদ ভিত্তিক। আমি বলছি ফার্নিশড রিয়েল এস্টেটের কথা।
দেশে বহুজাতিক সংস্থা, এনজিও এবং নতুন নতুন স্টার্টআপের সংখ্যা যত বাড়ছে, ঢাকা ও চট্টগ্রামের মতো বড় বাণিজ্যিক কেন্দ্রগুলোতে সাজানো গোছানো অ্যাপার্টমেন্ট আর অফিসের চাহিদাও ততটাই বাড়ছে। আর এই চাহিদার একটা পরিষ্কার ধারণা পাওয়া যায় বাংলামার্ট.com বা hotels.com.bd এর মতো নির্ভরযোগ্য সোর্সগুলোর তথ্য বিশ্লেষণ করলে। এই খাতে বিনিয়োগ করার মানে হল একটা স্থিতিশীল নগদ প্রবাহ আর তুলনামূলকভাবে বেশি ভাড়া পাওয়ার দারুণ একটা সুযোগ। বেশ, আমরা তো 5টা আলাদা আলাদা খাতের সম্ভাবনা নিয়ে কথা বললাম। এবার চলুন একজন বিনিয়োগকারীর জুতোয় পা গলিয়ে পুরো বিষয়টাকে একসাথে বিশ্লেষণ করা যাক। কোথায় ঝুঁকি বেশি, কোথায় স্থিতিশীলতা, আর কোথায় বা সর্বোচ্চ রিটার্নের সম্ভাবনা লুকিয়ে আছে। চলুন আমাদের কৌশলগত প্লেবুকটা একবার দেখে নেওয়া যাক। এই স্লাইডটা কিন্তু আমাদের পুরো আলোচনার একটা সারসংক্ষেপ। এখানে 5টা খাতের একটা তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। একটু খেয়াল করলেই দেখতে পারবেন, একদিকে ই-কমার্স ও ফিনটেকের মতো ডিজিটাল খাতের প্রবৃদ্ধির সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু ঝুঁকিও মাঝারি। আবার অন্যদিকে ফার্নিশড রিয়েল এস্টেটের ঝুঁকি সবচেয়ে কম, যদিও এর প্রবৃদ্ধিটা মাঝারি। মানে আপনার ঝুঁকির মাত্রা আর লক্ষ্যের ওপর ভিত্তি করে এই চার্টটা কিন্তু আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দারুণভাবে সাহায্য করতে পারে। তাহলে আজকের আলোচনা থেকে মূল কোন কোন বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে? 1. সবচেয়ে দ্রুত রিটার্ন চাইলে ডিজিটাল খাতের দিকেই নজর দিতে হবে। 2. প্রযুক্তি এখন বাজারে ঝোঁকার বাধা অনেকটাই কমিয়ে দিয়েছে। 3. লজিস্টিক্স হল একটা কৌশলগত সাপোর্টিং খাত যা অন্য সব খাতের বৃদ্ধিতে সাহায্য করে। 4. পোর্টফোলিওতে স্থিতিশীলতা আনতে চাইলে রিয়েল এস্টেট একটা দারুণ বিকল্প। 5. যারা আগে আসবে তারাই কিন্তু দীর্ঘমেয়াদী সুবিধাটা পাবে। আর সবশেষে এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল, এখানে স্থানীয় পার্টনারশিপ ছাড়া সাফল্য পাওয়া প্রায় অসম্ভব। এই একটা উক্তি দিয়েই বোধহয় পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। যারা আজ এই বাজারে ঢুকছে তারা নিজেদেরকে দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় এক অর্থনৈতিক রূপান্তরের কেন্দ্রবিন্দুতে স্থাপন করছে। এটা শুধু একটা বিনিয়োগ না, এটা আসলে একটা বিরাট পরিবর্তনের অংশ হওয়ার সুযোগ। সুতরাং গল্পটা যেখানে এসে দাঁড়ালো সেটা হলো, একদিকে আছে হাইটেকের দ্রুতগতির দুনিয়া আর অন্যদিকে আছে স্থিতিশীল সম্পদের নির্ভরযোগ্যতা। বাংলাদেশের বাজারে এই দুটোই কিন্তু উপস্থিত। তাই প্রশ্নটা এখন আর বিনিয়োগ করা উচিত কি না তা নয়। আসল প্রশ্নটা হলো, এই বিশাল সম্ভাবনার মধ্যে ঠিক কোনটিতে এবং কিভাবে বিনিয়োগ করা উচিত।